আলাইকুম শিক্ষার্থীরা। আমি মার্জিয়া আহমেদ, প্রভাষক, ইসলাম ইতিহাস সংস্কৃতি, ফুলবাড়ি সরকারি কলেজ, ফুলবাড়ি, দিনাজপুর। বিগত ক্লাসগুলো ধারাবাহিকতায় আজও আমি তোমাদের আব্বাসের খিলাফত এই অধ্যায়ের খলিফা আমিন ও মামুনের মধ্যকার গৃহযুদ্ধ এই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খলিফা আমিন ও খলিফা মামুনের মধ্যকার গৃহযুদ্ধ। খলিফা আমিন এবং খলিফা মামুন ছিলেন আব্বাসীয়দের কিংবদন্তি তুল্য খলিফা হারুন আল রশিদের সন্তান। 809 খ্রিস্টাব্দে হারুন আল রশিদ যখন মারা যান তখন তার 12 জন পুত্র সন্তান ছিল। তো তিনি আসলে ভবিষ্যতে সিংহাসনকে কেন্দ্র করে যেন কোনো সংঘর্ষ বা কোনো সংঘাত না হয়, কোনো সমস্যা তৈরি না হয়, এজন্য তিনি তার জীবদ্দশাতেই পুত্রদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দিয়েছিলেন এবং একটি চুক্তিপত্র তৈরি করেন এবং সেই চুক্তিপত্র পবিত্র কাবা গৃহে সংরক্ষণ করা হয়। কিন্তু তার এই সতর্ক পদক্ষেপ সত্ত্বেও আব্বাসী খিলাফতকে কেন্দ্র করে পরবর্তী সময়ে তার দুই সন্তান খলিফা আমিন এবং খলিফা মামুনের মধ্যকার গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল। খলিফার ইন্তেকালের পর তার নির্দেশনা মতে পুত্র আমিন সিংহাসন আরোহণ করেন। কিন্তু খলিফা আমিন এবং মামুনের মধ্যে যুদ্ধ অনিবার্য ছিল, কারণ আমিন ছিলেন একদিকে আরব বংশোদ্ভূত এবং মামুন ছিলেন পারসিক। মূলত ইতিহাসবিদেরা আমিন এবং মামুনের মধ্যে এই গৃহযুদ্ধকে মূলত আরব এবং পারসিকদের মধ্যকার গৃহযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। বলা হচ্ছে যে আমরা সোজা চোখে দেখলে যে হ্যাঁ, সামনে আমিন এবং মামুন দুই ভাইয়ের সিংহাসনকে কেন্দ্র করে যুদ্ধ, কিন্তু পরোক্ষভাবে আসলে এটি আরব এবং পারসিকদের মধ্যে চলে আসা এই পুরনো যে দ্বন্দ্ব সেটিরই বহিঃপ্রকাশ। তো আমরা দেখি যে আসলে কী কী কারণে আমিন এবং মামুনের মধ্যকার এই গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল। গৃহযুদ্ধের যে কারণ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত সুনির্দিষ্ট নীতির অভাব। আসলে এটাকে আমরা বলতে পারি না, যদিও হারুন আল রশিদ তার 3 পুত্রের মধ্যে সাম্রাজ্যকে 3 ভাগে ভাগ করে দিয়েছিলেন এবং আমিন যেহেতু তার প্রথম সন্তান বড়, তো আমিনকেই মূলত রাজধানীর দায়িত্ব দিয়েছিলেন এবং অন্য অন্য সন্তানদেরকেও আমিনকেই যেন খলিফা হিসেবে মেনে নেয় সেটি বলেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে মামুন যেহেতু যোগ্য শাসক ছিলেন, তাই সকলে সাধারণ জনগণ মূলত মামুনকেই তাদের শাসক হিসেবে প্রত্যাশা করে এবং তারা কি করে এবং তাদের দুই ভাইয়ের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় এতে তারা মামুনের পক্ষ অবলম্বন করেছিল। এরপর আমরা দেখি যে আমিন কর্তৃক মামুনের সেনাবাহিনী ও অর্থ আত্মসাৎ। খলিফা আমিন এবং মামুনের মধ্যে যে চরিত্রগত পার্থক্য, এটিও মূলত তাদের গৃহযুদ্ধের যে কারণ তার মধ্যে উল্লেখ করতে পারি আমরা। এছাড়াও আমিনের আমোদপ্রিয়তা ও রাজকার্যে অবহেলা। প্রথমে আমরা দেখি যে উত্তরাধিকার যে মনোনয়ন প্রথা, সেটি যে উমাইয়া রাজতন্ত্রের মতো আব্বাসীয়গণ ও রাজতন্ত্র প্রতিষ্ঠা করলে উত্তরাধিকার সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নীতি তারা গ্রহণ করতে পারেননি। ফলে এক বা একাধিক উত্তরাধিকারী মনোনয়ন প্রথা আব্বাসীয় যুগে বিভেদ ও জটিলতার সৃষ্টি করেছিল। আমি আগেই বললাম যে খলিফা হারুন আল রশিদ তার 3 পুত্রকে একাধিক ক্রমে উত্তরাধিকারী মনোনয়ন দান করেন এবং 3টি অঞ্চল ভাগ করে দেন এবং আমিনের প্রতি অন্যদের আনুগত্য করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এটিও গৃহযুদ্ধ থেকে মানে মুসলিমদের যে চলে আসা মানে ভ্রাতৃদ্বন্দ্ব সেটিকে রোধ করতে পারে নাই। 809 খ্রিস্টাব্দে খলিফা হারুন খোরাসানে বিদ্রোহ দমনের লক্ষ্যে বিপুল সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তার সেনাবাহিনী আর যে অর্থ ছিল সেগুলো তিনি মামুনকে দিয়ে যান। কিন্তু তার মৃত্যুর পর খলিফা আমিন তিনি কী করেন, এই সেনাবাহিনী এবং অর্থ মামুনের কাছ থেকে ছিনিয়ে নেন বা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার যে সেনাধ্যক্ষ ছিল ফজল বিন রাবি, তাকে উজির পদে নিয়োগ করেন।
আমিন যে এই আমিনের এই আচরণ মামুনকে ক্ষুব্ধ করে তুলেছিল। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাম্রাজ্যের কর্তৃত্ব প্রাধান্য নিয়ে আরব ও পারসিকদের মধ্যে দ্বন্দ্ব যে বিরাজ করছিল, এ সময় এসে সেটি আমরা প্রকট আকার ধারণ করতে দেখি বা এটার প্রকাশ ঘটে আর কি। আমিনের মাতা ছিলেন আরবীয়, তার ফলে সমস্ত সমর্থক অমতবর্গ সকলেই ছিল মানে আমিনের শাসন কার্যে বা সমস্ত সমর্থক অমতবর্গ সকলেই ছিল মূলত খাঁটি আরব। অন্যদিকে মামুনের মাতা পারসিক হওয়ায় তার সমর্থকগণ ছিলেন পারসিক, এবং এ দ্বন্দ্ব কলহই অবশেষে ভ্রাতৃদ্বয়ের মধ্যে যুদ্ধের ইন্ধন ঘটিয়েছিল। বলা হচ্ছে আল মামুন তার পশ্চিমাঞ্চলের সুশাসন, ব্যক্তিগত গুণাবলী ও সদ্ব্যবহারের কারণে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ফলে সেখানকার যে পারসিক জনগণ মামুনকে নিজেদের বোনের পুত্র বলে মনে করত, এবং আমিনের কোনো ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল না, ফলে তিনি মামুনের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। ফলে মামুনকে তার পদ থেকে অপসারণের উদ্দেশ্যে আমিন নানা ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকেন এবং উভয়ের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। এবং অদূরদর্শী খলিফা আমিন তার রাজ্যের সমস্ত শাসনভার তার উজির ফজল বিন রাবির উপর ছেড়ে দেন এবং তিনি বিলাস ব্যসনে মত্ত হয়ে ওঠেন। আমরা এর পূর্বে খলিফা হারুন আল রশিদের সময় দেখেছি যে বার্মাকি পরিবারের এই যে পতন, এর পিছনে ছিল ফজল বিন রাবির ঈর্ষাপরায়ণতা। মানে উনি মূলত বার্মাকি পরিবারের এই যে যোগ্যতা এবং খলিফা বার্মাকির যে উজির ইয়াহিয়ার পুত্রদের একের পর এক ক্ষমতায় আসা, এটি ফজল বিন রাবি আসলে মেনে নিতে পারেননি। কারণ তখন আমরা দেখছি বার্মাকিরা ছিল মূলত শিয়া সম্প্রদায়ভুক্ত এবং তারা ছিল পারসিক, এবং ফজল বিন রাবি তখনও এই কারণ দেখিয়ে সমস্ত অমাত্যবর্গকে কী করেন, নিজের দলে ভিড়াতে সক্ষম হয়েছিলেন। তো খলিফা আমিনের সময়ও খলিফা আমিন যেহেতু অদূরদর্শী এবং কিছুটা আরামপ্রিয় শাসক ছিলেন, তাই তিনি ফজল বিন রাবির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন এবং তাকেই উজির নিয়োগ দেন এবং সমস্ত দায়িত্ব তার উপর অর্পণ করেন। ফলে খলিফার সাথে তার জনগণের একটা দূরত্ব তৈরি হয়, এবং অপরদিকে আমরা মামুনকে দেখব যে তিনি মূলত ছিলেন একজন শৃঙ্খল ও সুশাসক, এবং তিনি তার রাজ্যে যে সমস্ত অঞ্চলে বিশৃঙ্খলা ছিল সেখানে তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সুশাসন কায়েম করেন। এবং একই রাজ্যে এইরূপ দ্বৈত অবস্থা দেখে অধিকাংশ জনগণ মামুনের প্রতি ঝুঁকে পড়ে, যা আমিনের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। বলছে উজির ফজল বিন রাবি পরোক্ষভাবে সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠায় তার ও অন্যান্য সভাসদদের পরামর্শ মতোই আমিন চলতেন। নিজেদের স্বার্থ ও মামুন ভবিষ্যতে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটাবে এই আশঙ্কায় উজির এবং তার সহযোগীরা সর্বদা মামুনের বিরুদ্ধে আমিনকে কুমন্ত্রণা দিতে থাকে। তো তাদের প্ররোচনায় এক পর্যায়ে আমিন মামুনকে তার শাসনকর্তার পদ থেকে অপসারিত করেন এবং খুতবায় তার নাম পড়া নিষিদ্ধ করেন। খলিফা হারুন আল রশিদ কর্তৃক এই মর্মে চুক্তি সম্পাদিত হয়েছিল যে খলিফা আমিন তার পরবর্তী খলিফা হিসেবে মামুনকে উত্তরাধিকারী মনোনয়ন করবেন। এই চুক্তিপত্র কারাগৃহে রক্ষিত ছিল, আমি এটি আগেই বললাম। কিন্তু খলিফা আমিন কী করেন, তার সভাসদদের উপর্যুপরি এই কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে তিনি এই চুক্তি ভঙ্গ করে তার নিজের যে দুই পুত্র মুসা ও কাসিমকে পরপর খলিফা হিসেবে উত্তরাধিকার মনোনয়ন করেন এবং চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলেন। এ অবস্থায় আমিন ও মামুনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশস্বরূপ লাভ করে। এছাড়াও খলিফা হারুন আল রশিদ কর্তৃক মামুনকে প্রদত্ত 10,000 দিরহাম ও ব্যক্তিগত সম্পত্তি উজির ফজল বিন রাবির পরামর্শে আমিন বাজেয়াপ্ত ঘোষণা করে রাজকোষে ফেরতদানের নির্দেশ দেন। এতে মামুন আমিনের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার বিরুদ্ধে শক্তি প্রয়োগের পরিকল্পনা করতে থাকেন।
এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে আমরা দেখব যে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। এই উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আল মামুন তার রাজ্যের পশ্চিম সীমান্তে প্রহরী মোতায়েন করেন এবং আমিন কর্তৃক প্রেরিত গুপ্তচরসহ সকলকে কী করেন, বন্দী করেন। এমনকি বিনা অনুসন্ধানে কোনো লোকজনও তার রাজ্যে প্রবেশ করতে পারত না। এই অবস্থায় ভাতৃবিচ্ছেদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। খলিফা আমিন তার সেনাপতি আলী ইবন ইসার নেতৃত্বে 50,000 সৈন্যের এক বাহিনী মামুনের বিরুদ্ধে প্রেরণ করেন। মামুনও তার সৈন্যবাহিনী সেনাপতি আলী ইবন ইসাকে প্রতিরোধে পাঠান। 811 খ্রিস্টাব্দে রাভি নামক স্থানে আমিন ও মামুনের মধ্যে সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মামুনের সেনাপতি তাহির ইবনে হুসাইনের নিকট আমিনের সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। পরবর্তীতে আমিন আব্দুর রহমানের নেতৃত্বে আরও একটি সৈন্যদল প্রেরণ করেন, কিন্তু এই সৈন্যদল পূর্বের সৈন্যদলের মতোই কী হয়, পরাজিত হয়। এভাবে পরপর কয়েকটি অভিযান প্রেরণ করা সত্ত্বেও প্রতিবারই যখন মামুনের নিকট আমিন পরাজিত হচ্ছিল, তখন মামুন নিজে খলিফা হিসেবে ঘোষণা করেন এবং তাদের 3 সেনাপতি তাহির, হারসামা ও জুবায়ের একযোগে মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদ অভিমুখে যাত্রা করেন এবং বাগদাদে আক্রমণ করেন আর কি। এ অবস্থায় বাগদাদের সাধারণ জনগণ আমিনের পক্ষ ত্যাগ করে মামুনের পক্ষে আসতে শুরু করে। তো আমিন দেখলো যে অবস্থা তো বেগতিক, তখন তিনি তার পরিবার সহ তাদের দজলার পশ্চিম তীরে মদিনাতুল মনসুর দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং মামুনের সেনাপতি হারসামার নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু রাতের অন্ধকারে একদল পারস্যিক উগ্রপন্থীর হাতে তিনি মর্মান্তিকভাবে নিহত হন। তো এরকম একটা হৃদয় বিদারক ঘটনায় মামুন খুবই ভেঙে পড়েন এবং তিনি তার ভাইয়ের এইরকম মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং পরবর্তীতে যারা মূলত আমিনকে হত্যা করে তিনি তাদেরকেও হচ্ছে শাস্তি প্রদান করেন। তো বলা হচ্ছে যে আমিন এবং মামুনের মধ্যে এই যে ভ্রাতৃদ্বন্দ্ব, এতে মামুনের সফলতার পিছনে কোন কোন কারণগুলো সেগুলো আমরা একটু দেখি। যে আমিনের ব্যক্তিগত দুর্বলতাই মূলত প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি যে আসলে আমিনের মাতা ছিলেন একজন আরবীয়, এই কারণে সবসময় আমিন মানে খিলাফতের প্রথম হচ্ছে উত্তরাধিকার হবে এটি নির্ধারিত ছিল, কিন্তু ছোটোবেলা থেকে আমিনের চেয়ে মামুন অধিক যোগ্য ছিল। কিন্তু যেহেতু আমিনের মাতার প্রভাব ছিল সাম্রাজ্যে, এই জন্য খলিফা হারুন আল রশিদ তার আমিনকেই হচ্ছে প্রথম উত্তরাধিকারী মনোনয়ন করেছিলেন। দেখা যেত যে তিনি রাজকার্যবাদী অধিকাংশ সময়ই হচ্ছে তিনি আমোদ প্রমোদে মত্ত থাকতেন এবং তার উজিরের উপর সমস্ত সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব প্রদান করেছিলেন। এর সুযোগ গ্রহণ করেছিল ফজল বিন রাবি এবং সাধারণ জনগণ এ ধরনের শাসনে বিরক্ত হয়ে মূলত তারা মূলত ফজল বিন রাবির এই ধরনের কুশাসনে তারা বিরক্ত হয়েছিল এবং মামুন যখন সাম্রাজ্য আক্রমণ করে তখন তারা আমিনের পক্ষ অবলম্বন না করে তারা মামুনের পক্ষ অবলম্বন করেছিল। বলা হচ্ছে শিয়া এবং পারসিকদের সকলে মামুনের পক্ষ অবলম্বন করে। তারা ছিল একত্র এবং শক্তিমতে আরবদের চেয়ে শ্রেষ্ঠ। তারপরও তারা একতাবদ্ধ হয়ে মামুনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে এবং অন্যদিকে আমিনের অত্যাচারের কারণে তিনি আরবদের ঐক্যবদ্ধ সমর্থন পেয়েছিলেন। বলা হচ্ছে আমিনের কেন্দ্রীয় সেনাবাহিনীও কী করে, আমোদ প্রমোদে যখন গা ভাসিয়ে দেয় এবং ধীরে ধীরে শক্তি ও শৃঙ্খলা ক্ষয় করে ফেলেছিল। তারা শুধু নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েই ব্যস্ত ছিল। এর ফলে তারা একটা প্রাদেশিক যে সামরিক বাহিনী তার নিকট পরাজিত হয়। এছাড়াও আমরা দেখব যে আমিনের উজির ও সেনাপতি থেকে শুরু করে সকলেই ছিল স্বার্থান্বেষী এবং অযোগ্য। আমিন যখন মামুনের বিরুদ্ধে যুদ্ধ অগ্রসর হয় তখন তার সেনাবাহিনীকেও তাদেরকে প্রচুর অর্থ দ্বারা তাদেরকে বশীভূত করতে হয়েছিল। মানে তারা তাদের সাম্রাজ্য রক্ষার ব্যাপারে তারা এতটাই উদাসীন ছিল যে তাদেরকে অর্থের প্রলোভন দিয়ে আমিন তাদেরকে যুদ্ধে প্রেরণ করেন।
পক্ষান্তরে আমরা দেখি যে মামুনের পক্ষে সেনাবাহিনী ও জনগণ নিজেদের ভগ্নীর পুত্র মনে করে প্রাণপণে যুদ্ধ করেছিল। সে স্বাভাবিকভাবেই তারা যেহেতু নিঃশর্তভাবে যুদ্ধ করে তাহলে তাদের জয় অবশ্যম্ভাবী ছিল। আমিন ও মামুনের মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হলে পারস্যবাসীরা মামুনকে সমর্থন দেয়, কারণ আল মামুন তার উত্তম চরিত্র ও প্রশাসনিক কাজের মাধ্যমে জনগণের আস্থাভাজন ছিলেন। তাছাড়া মামুনের পিতা হারুন আল রশিদ যে পারসিক নারীকে বিয়ে করেন তার গর্ভে মামুনের জন্ম হয়। ফলে পারস্যবাসীরা তাকে তাদের নিজেদের বোন বা ভগ্নীর পুত্র বলে মনে করতেন। এছাড়া মামুনের উজিরও ছিলেন পারসিক। এ কারণে পারসিকরা মামুনের সমর্থনে আমিনের বিরুদ্ধে একই পতাকা তলে সংঘবদ্ধ হয়। অন্যদিকে খলিফা আল আমিন ছিলেন আরবীয় মাতার সন্তান। তো আমরা এখানে উল্লেখ করতে পারি যে হারুন আল রশিদের প্রথম স্ত্রী ছিলেন আরব বংশোদ্ভূত এবং তিনি নিজেও ছিলেন আরবীয়। আমিনের যে উজির ফজল বিন রাবির কথা আমরা বললাম, সেও ছিল আরবীয় এবং তিনি আমিনকে মামুনের বিরুদ্ধে অস্ত্র ধারণে উদ্বুদ্ধ করেন। এছাড়া আগে বললাম যে খলিফা হারুন আল রশিদের খিলাফত কালে বার্মাকিদের পতন যখন হয় তখন মূলত পারসিকরা এটিকে ভালোভাবে গ্রহণ করে নাই। তো এই সমস্ত কারণে পারসিকরা যখন মানে তারা কি করলো, তারা এটা বুঝতে পারলো যে মামুন যদি সিংহাসন আরোহণ করে তাহলে পারসিকদের একটা প্রচ্ছন্নভাবে একটা বড় প্রভাব থাকবে। তাই তারা কোনো দ্বিধা ছাড়াই মামুনের পতাকা তলে একতাবদ্ধ হয়েছিল। তাই আমরা সহজেই বলতে পারি যে আমিন ও মামুনের মধ্যে যে গৃহযুদ্ধ তা পক্ষান্তরে বা প্রকারান্তরে আসলে আরব পারসিকদেরই দ্বন্দ্ব। তো খলিফা আমিনের 4 বছর 8 মাস যে রাজ্য শাসনের পর আমিন মামুনের গৃহযুদ্ধের মাধ্যমে আরব পারসিকদের দ্বন্দ্বের অবসান ঘটে এবং মামুন হন মুসলিম বিশ্বের নতুন খলিফা।